হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চায়না মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে 36তম চেম্বার অফ শাওলিন। 18 শতকের চীন দেশের উপরে শাসন করছে মাঞ্চু সাম্রাজ্য। তাদের শাসন কঠোর, দমননীতি চালু এবং সাধারণ হান জনগণ সর্বদা ভয়ে থাকে। মাঞ্চু সৈন্যরা বিদ্রোহীদের নির্মমভাবে হত্যা করে, সাধারণত মানুষকে শোষণ করে এবং স্বাধীন চিন্তাধারার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। এই অস্থির সময়ের মধ্যে গল্প শুরু হয় এক তরুণ ছাত্রের জীবনে, লিও ইউ ডে। বয়সে তরুণ, রক্তে উদ্দীপনা, স্বপ্নে স্বাধীনতার ছাপ। সে তার শিক্ষক ও বন্ধুদের সঙ্গে মিলে গোপনে মাঞ্চুদের বিরুদ্ধে আন্দোলন চালাতে থাকে। তাদের লক্ষ্য ছিল মানুষকে সচেতন করা, স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করা। কিন্তু স্বাধীনতার পথ সহজ নয়। মাঞ্চু সেনাপতি তিয়ান তা ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর। সে বিদ্রোহীদের গোপন আস্তানা খুঁজে বের করে ধ্বংস করে দেয়। এক রাতে তিয়ান তা এবং তার বাহিনী ঝড়ের মতো আক্রমণ চালায় লিউ এর শহরে। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুদের একে একে মরে যেতে থেকে লিউ তার পরিবারকেও হত্যা করা হয়। লিউ পালিয়ে যায়, কিন্তু কোথায় যাবে? সে সময় সে শোনে সাউলিন মঠের কথা, একটি বৌদ্ধ মন্দির যেখানে সন্ন্যাসীরা শুধু ধর্মচর্চা নয়, অসাধারণ মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে থাকেন। বলা হয় শাওলিনের কুংফু এতই শক্তিশালী যে একজন সন্ন্যাসী শত সৈন্যদের মোকাবিলা করতে পারে। লিউ ভাবে যদি সে শাওলিনের গিয়ে প্রশিক্ষণ নিতে পারে তবে প্রতিশোধ নিতে পারবে এবং সাধারণত মানুষকে রক্ষা করতে পারবে। লিহু বহু কষ্টে আহত শরীরে শাওলিনের মঠে পৌঁছায়, কিন্তু সহজে ভেতরে ঢোকা যায় না। শাওলিনের বাইরে মানুষকে সহজে গ্রহণ করা যায় না, বিশেষত যারা প্রতিশোধের জন্য আসে। প্রথমে সন্ন্যাসীরা তাকে প্রত্যাখ্যান করে, কিন্তু তার দৃঢ়তা, আহত অবস্থা এবং আন্তরিক মনোভাব দেখে অবশেষে প্রবীণ গুরুগণ তাকে আশ্রয় দেয়। তার মাথা মুড়িয়ে নতুন নাম দেওয়া হয় সান্তে। সান্তের নতুন জীবন শুরু হয়। সে এখন একজন সন্ন্যাসী, শিক্ষানবিশ। কিন্তু সাওলিন শুধু প্রার্থনা জায়গায় নয়, এখানে আছে 35টি চেম্বার প্রশিক্ষণ কক্ষ, যেখানে কুংফুর প্রতিটি দিক শেখানো হয়। 35 চেম্বারের পথ চলা। শান্তি বুঝতে পারে প্রতিশোধের স্বপ্ন পূরণ করতে হলে তাকে এই চেম্বারগুলোর সবকিছু আয়ত্ত করতে হবে। প্রতিটি চেম্বার একটি আলাদা শিক্ষার প্রতীক। তার যাত্রা শুরু হয় প্রথম থেকে। প্রথমতম চেম্বার ভারসাম্য। একটি পুকুরের উপরে রাখা বাঁশের ভারসাম্য কাঠের উপর দিয়ে হাঁটতে থাকে, পড়ে গেলে জলে ডুবে যেতে হয়। এখানে শেখানো হয় দেহ মনের ভারসাম্য। শান্তে প্রথমবার বারবার পড়ে যায়, কিন্তু ধীরে ধীরে পায়ের দৃঢ়তা এবং মনের একাগ্রতা সাফল্য পায়। দ্বিতীয় ও তৃতীয় চেম্বারে দুই হাতে ভারী জলভর্তি বালতি নিয়ে উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হয় এবং বালতিগুলোর হাতল ধারালো লোহার কাঁটা, যা বাহুতে গেঁথে যায় যদি বাহু নিচে নেমে ফেলে। এভাবে শান্তের বাহু ওঠে এবং শক্তপোক্ত হয়। চতুর্থ চেম্বার কবজি শক্তি। একটি বিশাল ভারী লাঠি দিয়ে ঘন্টা বাজাতে হয়। বারবার চেষ্টা করতে করতে কবজি হয়ে ওঠে দৃঢ়। পঞ্চম চেম্বার চোখের প্রশিক্ষণ। এখানে মোমবাতির আলোকে মাথা না ঘুরিয়ে চোখ দিয়ে অনুসরণ করতে হয়। শত্রুর গতিবিধি বোঝার জন্য দৃষ্টিশক্তির এই প্রশিক্ষণ জরুরি। ষষ্ঠ চেম্বার মাথার শক্তি। মাথা দিয়ে স্যান্ডব্যাগ আঘাত করতে, অর্থাৎ বালির ব্যাগ। প্রথমে রক্ত বের হয়, মাথা ফেটে যায়, কিন্তু একসময় মাথা পাথরের মতো শক্ত হয়ে যায়। সপ্তম থেকে নবম চেম্বার হাত পা ও অস্ত্র। এখানে খালি হাতে যুদ্ধ কৌশল, লাঠি চালানো, তলোয়ার চালানো, লাঠি যুদ্ধ সবকিছু শেখানো হয়। এইভাবে একের পর এক সমস্ত চেম্বারগুলো কমপ্লিট হয়। অন্যদিকে শিক্ষার্থীরা একটি চেম্বার সেন্টার পেরোতে মাসের পর মাস সময় নেয়, কিন্তু শান্তে অদম্য মনোবল নিয়ে দ্রুত শিখতে থাকে। তার প্রতিটি চেম্বারে সাফল্য মঠের গুরুদের তাক লাগিয়ে দেয়। শান্তে কেবল শারীরিক শক্তি নয়, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং আত্মবিশ্বাসও অর্জন করে। একসময় সে সাউলিনের সেরা শিক্ষার্থীদের একজন হয়ে ওঠে। অবশেষে শান্তি চায় শৃঙ্খলা প্রধানকে চ্যালেঞ্জ করতে। সাউলিনের নিয়ম হলো, যে শিষ্য সব চেম্বার্স পেরোবে সে শৃঙ্খলা প্রধানের সঙ্গে লড়াই করতে পারবে। প্রথমবার শান্তে হেরে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। সে নিজের একটি নতুন অস্ত্র আবিষ্কার করে, সেটা 3 সেকশন স্টাফ বা 3 খণ্ড লাঠি। এই অস্ত্রের বিশেষ কৌশল আগে কেউ ব্যবহার করেনি। দ্বিতীয়বারের লড়াইয়ে শান্তে শৃঙ্খলা প্রধানকে পরাজিত করে। এতে গুরুরা মুগ্ধ হয়। 36তম চেম্বারের জন্ম। সাউলিনের নিয়ম ছিল 35টি চেম্বারের বাইরে সাধারণত মানুষকে প্রশিক্ষণ দেওয়া যাবে না, কিন্তু শান্তি জানত যদি সাধারণ মানুষকে শক্তিশালী না করা যায় তবে মানসুদের বিরুদ্ধে লড়াই অসম্ভব। সে প্রস্তাব দেয় 36তম চেম্বার তৈরি করার, যেখানে সাধারণত মানুষ এসে আত্মরক্ষা ও কুংফু শিখতে পারবে। যদিও প্রথমে অনেক দ্বিমত হয়, তবু অবশেষে তার যুক্তি জয়ী হয়। প্রতিশোধ। এরপর শান্তি মঠের অনুমতি নিয়ে বাইরে যায়। সে বিদ্রোহীদের সংগঠিত করে এবং মানুষের প্রশিক্ষণ দিতে শুরু করে। তার শিষ্যরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে শান্তি মুখোমুখি হয় তার শত্রু জেনারেল তিয়ানতার।
এক মহাকাব্যিক দ্বন্দ্বযুদ্ধে শান্তে নিজেকে কৌশল ও শক্তি প্রমাণ দেয়। শেষ পর্যন্ত সে তিয়ান তাকে পরাজিত করে, তার প্রতিশোধ পূর্ণ হয়, কিন্তু তার উদ্দেশ্য কেবল প্রতিশোধের সীমাবদ্ধ নয়, মানুষকে মুক্ত করা। শান্তি ফিরে যায় সাউলিনে, সে ঘোষণা করে তার 36তম চেম্বার শান্তি এখন থেকে এখানে থাকবে, যেখানে সাধারণত মানুষও প্রশিক্ষণ নিতে পারবে। এভাবে সাউলিন কুংফুর জনগণের মধ্যে কুংফু জনগণের জন্য উন্মুক্ত হয়। লিও ইউ ডে থেকে শান্তে তার যাত্রা কেবল একজন সাধারণ মানুষের যোদ্ধা হয়ে ওঠার গল্প নয়, বরং অন্যকে শক্তি দেওয়ার কাহিনী। সিনেমাটি আজও মার্শাল আর্ট প্রেমীদের কাছে ক্লাসিক হিসেবে সমাদৃত। শান্তের সংগ্রামে আমাদের শেখায়, যত বড় বিপদে আসুক, যদি মন অটল থাকে তবে অসম্ভবকে সম্ভব করা যায়। সিনেমাটি প্রধানত আমাদের শিক্ষায় দর্শন ও শিক্ষা। দ্য 36তম চেম্বার্স অফ শাওলিন কেবল একটি মার্শাল আর্ট সিনেমা নয়, এর ভিতরে লুকিয়ে রয়েছে গভীর দর্শন, ধৈর্য ও অধ্যবসায় ছাড়া সাফল্য অসম্ভব। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল নিজেকে উন্নত করা নয়, বরং সমাজকে উন্নত করা। শক্তির ব্যবহার প্রতিশোধে নয়, ন্যায় প্রতিষ্ঠায়। একজন মানুষ চাইলে ইতিহাসও বদলে দিতে পারে। সুতরাং এই মুভিটি আমাদেরকে একটি শিক্ষণীয় বিষয় সকলের সামনে তুলে ধরে। যদিও একটি চাইনিজ মুভি, তবুও বাংলায় আমি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। কেমন লাগবে জানাবেন।